আমরা এখন মাটির উপরে চলে আসছি, মাটির প্রায় 1400 ফিট নিচে, যা প্রায় 140 তলা দালানের সমান গভীরতা। আমি এখন দাঁড়ায় আছি দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লার খনির নিচে, যেটা বাংলাদেশের একমাত্র কয়লার খনি যেখান থেকে কয়লা অ্যাকচুয়ালি উত্তোলিত হয়। এই বড়পুকুরিয়া কয়লা খনিতে প্রায় 410 মিলিয়ন টন কয়লা আছে, আর প্রত্যেক বছর ওরা প্রায় 0.8 মিলিয়ন টন কয়লা তুলতে পারে। তার মানে চিন্তা করেন, পুরা কয়লা তুলা শেষ করতে আমাদের প্রায় 512 বছরেরও বেশি সময় লাগবে। কত বেশি পরিমাণ কয়লা এই বড়পুকুরিয়া কয়লা খনির মধ্যে মজুদ আছে একবার চিন্তা করেন। এই খনি নিয়ে আপনাদের অনেকের অনেক প্রশ্ন আছে। কয়লা খনির ভিতর আসলে হীরা পাওয়া যাবে কিনা, এই পুরো কয়লা খনি ভিতরের থেকে তুলে একদম উপর পর্যন্ত রাখতে প্রসেসটা আসলে কি, এই জিনিসগুলো দেখার আপনাদের অনেক ইচ্ছা আছে। আজকের ভিডিওতে এই জিনিসগুলাই চাক্ষুষ আপনাদের সামনে খনির ভিতর থেকে যে দেখাবো, ফ্যাক্টরি প্রসেসটা আপনাদের চোখের সামনে দেখাবো। তো চলুন শুরু করা যাক। দেখেন, সবচেয়ে কম কয়লার মজুদ এদের মধ্যে আছে এই বড়পুকুরিয়াতেই, মাত্র 410 মিলিয়ন টন। কিন্তু একমাত্র এই বড়পুকুরিয়া থেকেই কয়লা অ্যাকচুয়াল অর্থে উত্তোলন করা হয়, ব্যবহার করা হয়। বাকিগুলো কিন্তু এখন পর্যন্ত ফাও পইরে আছে এমন ধরতে পারেন। যেমন জামালগঞ্জ, এই পাঁচটার মধ্যে সবচেয়ে বেশি কয়লা মজুদ, যেখানে 5450 মিলিয়ন টন। এদের থেকে কিন্তু আমরা এখন কয়লা তুলতে পারতেছি না। এই একমাত্র বড়পুকুরিয়াতেই কয়লা আমরা তুলতে আর ইউজ করতে পারতেছি। প্রতিদিন এই কয়লা খনি থেকে গড়ে প্রায় 4000 টন হারে কয়লা উত্তোলন করা হয়। একদম প্রথমেই আমি আপনাদেরকে নিয়ে যাব একেবারে খনির ভিতরে, যেখান থেকে কয়লা তোলা হয়। কিন্তু কয়লার মাইনে প্রবেশ করাটা খুবই প্রতিকূল একটা কাজ, এতটা সহজ না। সেফটি গিয়ার ছাড়া একদমই আগানো যাবে না। আমাদের পুরাপুরি জামা কাপড় খুলে নতুন জামার সেট পরতে হয়েছে, কারণ বলা হয়েছিল এই জামা কাপড় ভিজা যাবে পুরো একদম নিচে গেলে। কয়লার খনির মধ্যে টুপটুপ করে পানি পড়ে, এন্ড এটা ভিতরে যে আমরা সত্যি দেখছি। হেলমেট না পরলে আপনার অবস্থা খুবই খারাপ, এইখানে ওইখানে মাথা বাড়ি খাইতেই থাকে। তারপরে নাফিস ভাইয়ের বেল্ট পরাতে একটা বড় সমস্যা হয়েছে। আচ্ছা, আমরা এখন দেখতেছি নাফিস সালিম ভাই বেল্ট পরতেছে। নাফিস সালিম ভাইয়ের জন্য এক্সট্রা কাস্টম বেল্ট আনা হয়েছে। সব সেফটি ইকুইপমেন্ট পরা যখন আমাদের শেষ, আমরা এখন রওনা দিলাম মাটির নিচে যাওয়ার জন্য। ওইখানে যাওয়ার পথে একটা অদ্ভুত স্ট্রাকচার দেখলাম, যেখানে অনেকগুলা কয়েন দেওয়া। আপনারা এখন এখানে যে ছোট ছোট কয়েনগুলা দেখতেছেন, এটা দিয়ে ইন্ডিকেট করে কতজন মানুষ আসলে এখন আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে আছে। খুবই ডেঞ্জারাস একটা জায়গা। আমি ধরেন এই একটা কয়েন নিয়ে নিচে গেলাম, অ্যান্ড দেন এই কয়েনটা এসে আর ফেরত দিলাম না, তার মানে বুঝে যাবে আমি আন্ডারগ্রাউন্ড থেকে আসলে উঠি নাই। সো মাটির নিচে যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে লিফটে উঠতে হবে একটা। এইটা অত পশ লিফট না, বাট অনেক দ্রুত নিচে নামে। তো আস্তে আস্তে আমরা মাটির নিচে পৌঁছাইলাম। প্রথমে আমাদেরকে প্রায় 290 মিটার নিচে নিয়ে যাওয়া হইল। এরপরে আমরা আরো নিচে প্রায় 1400 ফিট নিচে নামবো। কিন্তু আপনাদের এক্সাইটমেন্টের জন্যই ওইখানে নিয়ে যাওয়ার আগে একটু চলেন দেখে আসি কিভাবে এই কয়লাগুলোকে প্রসেস করা হয়। একটা ইন্টারেস্টিং মেশিন আছে এখানে। এই মাত্র আপনারা দেখলেন কয়লা আনানোর প্রসেস শুরু হয়েছে। এই লাল দাগটা শুরু হয়েছে 313 থেকে। এটা 313 মিটার নিচে থেকে ধরেন একটা বালতি পাঠাই দিছি, ওই বালতিটা 313 মিটার নিচ থেকে আস্তে আস্তে উপরে আসতেছে। কয়লা নিচে জিরোতে যখন আসবে, তার মানে কয়লাটা উপরে উঠে গেছে। আর ওই পাশে যেটা আছে ওইটা আরেকটা বালতি আপনি মনে করতে পারেন। ওইটা এতক্ষণ উপরে ছিল, ওইটা এখন উপর থেকে আস্তে আস্তে নিচে যাইতেছে, 313 মিটার নিচে যাবে। দেন এইটা আরেক বালতি কয়লা নিয়ে আবার উপরে আসবে। এরকম করে দুইটা পর পর আসা যাওয়া করতে থাকে, এবং এই স্কেলটা এইখান থেকে মেনটেন করা হয়। খুব সুন্দরভাবে বোঝা যায় যে আসলে আমার কোন বালতিটা কত লেভেলে আছে। আপনি একটু পুরো প্রসেসটা একটু বলেন। নিচ থেকে সিগন্যাল আসে ওই কম্পিউটারের ওখানে, এখানে 2 আর 3 সিগন্যাল আছে। যখন 3 সিগন্যাল দিবে, এখানে আমরা 3 টিপ দিব। যখন লিফট উপরে আসবে, আসার পর ওখানে কয়লা আনলোড হবে। আনলোড হওয়ার পর আবার নিচে একটা কেস যাবে, ওখানে লোড হবে। আবার ওরা সিগন্যাল দেবে, তখন আমরা আবার 2 অন করব। এভাবেই লিফট উঠানামা করে এখানে। আপনারা এই কমলা কালারের যে ফ্রেমটা দেখতেছেন, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আপনি অন্য কোনো জায়গায় এটা দেখবেন না, শুধুমাত্র ঠিক এই জায়গাটাতে বসানো। পুরা কয়লা নিচ থেকে উপরে আসা পর্যন্ত এটার আসলে ওজনটা কত, এইটা এইখানে মাইপা ফেলে। এই সাইডে একটা সেন্সর আছে, ওই সাইডে একটা সেন্সর, আবার এই সাইডে একটা সেন্সর এবং ওই সাইডে সেন্সর, 4টা সেন্সর। এই 4টা সেন্সর এভারেজ করে এইটা হিসাব করা। আমরা যে বলি এত মিলিয়ন টন কয়লা বড়পুকুরিয়াতে আছে, এটা হিসাব করা হয় কিভাবে?
ঠিক এই জায়গাটাতে কম্পিউটারাইজড পদ্ধতিতে এটা হিসাব করা হয়। আমরা যদি চিন্তা করি যে বাটখারা দিয়ে বুঝি কয়লা মাপা হয়, ব্যাপারটা ওই রকম কখনো হয় না। আমরা এখন খুবই সেন্সিটিভ একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছি। একটু আগে আপনারা কয়লার ওজন মাপার যে মেশিনটা, স্কেলটা দেখলেন না, ওইটার রিডিংটা আসে এই মনিটরগুলাতে, এই মেশিনগুলাতে। আপনারা দেখতেছেন এখানে 3টা তালা লাগানো আছে। কতটা সেন্সিটিভ একবার চিন্তা করেন। এক একটা তালা এক একটা এন্টিটি, যেমন একটা হচ্ছে যে এই বড়পুকুরিয়া কয়লা খনির, একটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা আছে ওদের, আবার একটা হচ্ছে চাইনিজরা যারা আছে এখানে কাজ করতেছে ওদের। সো বুঝতেছেন এখানে 3 পক্ষের সেন্সিটিভ ইনফরমেশন। এটা কতটা সেন্সিটিভ ইনফরমেশন যে এখান থেকে কত পরিমাণ কয়লা উৎপাদন করা হইতেছে, এটা নেওয়া হইতেছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই কয়লাগুলাকে কিভাবে পাওয়ার প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়, সেইটা একটু আপনাদেরকে বলি। আপনাদেরকে একটা জিনিস বোঝাই, এই যে কয়লা খনিটা, এখান থেকে তো কয়লা তোলা হইতেছে, এই কয়লাটা পাঠানো হয় কাদেরকে? যারা পাওয়ার প্ল্যান্ট আছে ওদেরকে। ওরা যায় এখান থেকে কারেন্ট বানাইতেছে, বিদ্যুৎ বানাইতেছে, ঠিক আছে। এই জায়গাটা যেটা বড় স্ট্রাকচারটা দেখতেছেন এটা হচ্ছে সাইলো বলে। এই সাইলোর মধ্যে থেকে কয়লাটা এই জায়গাটা থেকে বেল্ট দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। জাস্ট ওই জাংশন পয়েন্টটা, এইখান থেকে হচ্ছে পরবর্তী যে কয়লাগুলা, এইগুলা বিদ্যুৎ যারা নিয়ন্ত্রণ করতেছে ওদের হাতে চলে যায়। এখন মনে করেন আমার অনেক বেশি কয়লা উৎপাদন হয়ে গেছে, এইটা এখন পাওয়ার প্ল্যান্ট নিতে পারতেছে না, তাইলে এক্সট্রা কয়লাটা আমি কি করব? এই এক্সট্রা কয়লাগুলাই আমার হাতের পাশে এখন আপনি দেখতেছেন এটা স্টক ইয়ার্ডের মধ্যে স্টক করে রাখা হয়। ওই পাশটাতে দেখেন একদম কয়লার পাহাড় হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু অলরেডি পাওয়ার প্ল্যান্ট কিনে নিছে, এই কয়লাগুলো অলরেডি নিয়ে গেছে। যখন আবার তাদের দরকার পড়বে এই জায়গা থেকে কয়লা নিয়ে অন্য একটা বেল্টের মাধ্যমে হোক বা অন্য কোনোভাবে হোক ওদের কাছে এটা সরবরাহ করা হয়। এই জিনিসটার নাম হচ্ছে ফিডার। এইখান থেকে কয়লাটা পাঠায় দেওয়া হচ্ছে পাওয়ার প্ল্যান্টের অথরিটিতে, অর্থাৎ এই জায়গাটাতেই কয়লা খনির যে দায়িত্ব, এই দায়িত্বটা শেষ। এরপরের থেকে কয়লা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ যারা বিদ্যুৎ জেনারেট করতেছে ওদের কাছে কয়লাটা চলে যায়। একটা জিনিস খেয়াল করে নাই যে আমরা অনেক সময় মনে করি যে কয়লাগুলো তোলা হইতেছে, এই তুলেই মনে হয় কাজ শেষ, কিন্তু আমরা এখানে অবজার্ভ করলাম যে এখানে পাশে কিন্তু একটা পাওয়ার প্ল্যান্ট আছে। সো এই যে দুইটা এন্টিটির যে একটা সিনক্রোনাইজেশন, রাইট? দুইটাকে একসাথে সিঙ্ক করা বেশ কঠিনও। হ্যাঁ, ডেফিনেটলি, কারণ দুইটা তো ডিফারেন্ট আর কি এন্টিটি। এটা একটার সাথে আরেকটা, এটা একরকম ওটা একরকম। দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। আমরা এখন গাড়িতে করে নিচে নামতেছি মাইনের ভিতরে। আমরা এখন একদম খনির নিচে ঢুকতেছি। আচ্ছা, এই মুহূর্তে আপনারা যা দেখতেছেন আমরা আছি একদম নিচে কয়লা খনির, যেখান থেকে মূল কয়লাটা মাইন করা হয়। আমরা এখন মাটির নিচে একদম রিয়েল কয়লা যেখান থেকে তোলা হয়, যে দেখেন এই কয়লাগুলাকে ভেঙে ভেঙে কিন্তু পরে উপরে নিয়ে আমরা একদম কালো কয়লাটা দেখি। আমরা একদম মূল খনির মধ্যে আছি এখন। তাই ভিতরে এত গরম আর হিউমিডিটি এত বেশি, আপনারা দেখতেছেন কি পরিমাণ ঘামছি, আমি পুরো ভিজা গেছে এখন জামা কাপড়। এটা আমাদের 1412 নম্বর ফেজ, যে ফেজের কার্যকরী লেন্থ প্রায় 400 মিটারের মতো, ওপেন অফ কাট লেন্থ 140 মিটারের মতো। এই যে আমরা দেখতেছি এগুলো সব কয়লা। আমাদের যে কাটিং মেশিন যেটাকে বলে শিয়ারার মেশিন, এইটা হলো এএফসি। এই এএফসির উপর দিয়ে যাতায়াত করবে এবং 0.6 মিটার থিকনেসের কয়লা যাবে আর কেটে ফেলে দেবে এখানে। এএফসি আমরা দেখতেছি এই এএফসি এই কয়লাকে এখান থেকে ট্রান্সফার করে সারফেসে প্রেরণ করবে। সারফেসের যে আরেকটা বেল কনভেয়ার সিস্টেম আছে সেখানে এসে যোগান দেবে। এইভাবেই আমাদের কয়লাটা ফেজ থেকে কাটা সাপেক্ষে এবং ট্রান্সপোর্ট করে করে আমরা উপরে পোলিয়ার্ড বা আমাদের পিডিবি কে কয়লা সাপ্লাই দেওয়া হয়। আপনারা আর কোনো আশা রাখেন না এই কয়লার খনির ভিতরে হীরা পাওয়ার পসিবিলিটি একেবারেই জিরো। জিজ্ঞেস করে জানতে পারছি এইখানকার কয়লাগুলা তুলনামূলকভাবে নতুন। হীরা হইতে গেলে কয়লার খনির বয়স অনেক বেশি হইতে হয়। আমাদের তৌফিক চিন্তা করছিল এইখান থেকে কিছু কয়লা চুরি করে নিয়ে যায়, যদি বারবিকিউতে ইউজ করা যায় ওদের ছাদে। পরে ওদের অথরিটি জানাইছে এই কয়লাগুলার মান নাকি এতই ভালো যে এইগুলা দিয়ে বারবিকিউ করতে গেলে মুরগি পুইরা যাওয়ার সম্ভাবনা আছে, এত গরম করে ফেলবে। তখন অবশ্যই হাইটটা আর কি একটু বাড়ায়া দিবেন, মুরগি যেখানে ভাজতেছেন ওই জায়গায় আর কি। তবে একটা জিনিস খেয়াল রাখেন, বারবিকিউ এর জন্য আমরা যে কয়লা ব্যবহার করি আর এই কয়লার মধ্যে বিশাল তফাৎ আছে। একটাকে বলে ইংরেজিতে কোল, যেটা একদম মিনারেল কয়লা খনি থেকে তোলা হইতেছে, আর একটা হচ্ছে চারকোল, যেটা কাঠ থেকে আলাদাভাবে ম্যানুফ্যাকচার করা হয়। চারকোলটা আপনি অনেক কম সময়ের মধ্যে গরম করে এটা থেকে তাপ পাইতে পারবেন, তবে মেইন যে কয়লাটা কোল, ওইটা এত সহজে আপনি গরম করতে পারবেন না। দুইটার মধ্যে বিশাল পার্থক্য আছে।
টেনশন নিয়েন না, তৌফিক কোনো কয়লা চুরি করে নাই। খনির নিচে যে পরিমাণ খাটাখাটনি হয়েছে আমাদের, এরপরে আবার এই তেল নেই যে কয়লা চুরি করে বাসায় বারবিকিউ করব। এই যে দেখেন খনির ভিতর থেকে আসার পর পুরা ভিজা অবস্থা, আমি আর শার্ট গায়ে রাখতে পারি। অনেকে এইটা জিজ্ঞেস করছিলেন এই কয়লা খনিতে চাইনিজদের কন্ট্রাক্ট শেষ হইলে কি হবে। দেখেন এইখানকার মাইনিং টেকনোলজির মধ্যে চাইনিজদের অনেক বেশি ইনভলভমেন্ট। এখানকার যে মেশিনগুলো আছে, পুরো প্রসেসটা যেভাবে সাজানো হয়েছে, চাইনিজরা এখান থেকে চলে গেলে শুধুমাত্র বাংলাদেশি ওয়ার্কারদেরকে দিয়ে এটা চালানো নিতান্তই ইম্পসিবল। সো এই কয়লা খনি যতদিন থাকবে, চাইনিজদের ইনভলভমেন্টটা অ্যাকচুয়ালি ততদিনই থাকবে। 2005 সালে এশিয়া এনার্জি নামের একটি কোম্পানি দিনাজপুরের ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনন করার উদ্যোগ নিছিল। বুঝতেই পারতেছেন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনন করলে অনেক জায়গা নষ্ট হবে। মানুষ যেসব জমিতে কৃষি কাজ করে, মানুষজন থাকে, এই জায়গাগুলো নষ্ট হইতে বাধ্য। সেই সময় ফুলবাড়ি রক্ষা কমিটির নামে শুরু হয় আন্দোলন, এন্ড স্বভাবতই এই আন্দোলন দমনের চেষ্টা চালায় এশিয়া এনার্জি এবং তৎকালীন সরকারের লোকজন। তবে পরবর্তী সরকার আর প্রশাসন এসে যখন দেখতেছে কয়লা ব্যাপক হারে উত্তোলন করলে খনির উপরের জমিতে ধস হইতেছে, জলাশয়ের সৃষ্টি হইতেছে, উন্মুক্ত পদ্ধতিতে খনন করলে কৃষকদের জমি নষ্ট হইতেছে, এইটার সমাধান হেতুই আপনারা এখন দেখেন বাংলাদেশের প্রত্যেকটা কয়লা খনি থেকে কিন্তু ব্যাপক হারে কয়লা উঠানো হয় না। স্থানীয় বা লোকাল জনগণের কথা চিন্তা করেই কিন্তু শুধুমাত্র বড়পুকুরিয়া থেকে অল্প পরিসরে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলনের উপর নজর দেওয়া হয়েছে। আমরা যখন খনির নিচে গেছি, দেখছেন না যে খনি থেকে পানি পড়তেছে কয়লার খনির মধ্যে। কয়লার মধ্যে অনেক পানি থাকে। এখন এই পানি সহ আপনি যদি কয়লা বিক্রি করেন পাওয়ার প্ল্যান্টের কাছে, ওরা তো বলবে আচ্ছা আমি কয়লার দাম দিয়ে পানি কেন নিতেছি, পানির ওজনটাও তো আসে। আমার কাছে এই যে কয়লাটা আছে, এখানে 2.39% পানি আছে। এইটা কয়লা যখন জন্ম হয় ওই সময়ে এই পানিটা ওর গায়ের মধ্যে থাকে, এটাকে ইনহেরেন্ট ময়েশ্চার বলে। ও জন্মগতভাবে পানিটা পায়ে আসতেছে, এই পানিটা আপনি ওর গা থেকে কখনো সরাইতে পারবেন না। কিন্তু আপনি যেটা করবেন, খনির মধ্যে থেকে যে কয়লাটা আসছে ওকে ওভেনের মধ্যে দিবেন, দেন ওকে শুকাবেন। প্রথমে পানি সহ যে ওজনটা সেইটা নেবেন, দেন ওভেনে শুকানোর পরে কয়লার যে ওজনটা ওইটা নেবেন। দুইটা যদি আপনি বিয়োগ করেন তাহলে পানি এক্সট্রা কতটুকু আছে এটা তো পেয়ে যেতেছেন। সো অতটুকু পানি হিসাব করে আপনি কয়লা অ্যাকচুয়ালি কতটুকু সাপ্লাই দিতেছেন ওই টাকাটা শুধুমাত্র রাখবেন, এক্সট্রা যে পানির টাকাটা ওইটার আপনি রাখবেন না। এই হচ্ছে হিসাবটা। এই কয়লা খনিকে কেন্দ্র করে 2000 মানুষের কর্মসংস্থান হয়েছে এবং ইনডিরেক্টলি 20,000 মানুষ এখান থেকে লাভবান হয়েছে। এই যে কয়লাগুলো দেখছেন, এই কয়লার সাথে সাথে কিন্তু অনেক পানি বের হয়। সো এই পানিগুলা ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে এটা বের করে দেওয়া হয়। যখন পানিটা বের হচ্ছে তখন বাইরে লোকাল মানুষ যারা, তারা সেই পানিটা কালেক্ট করে ফেলে। পানির সাথে কিছু কয়লাও থাকে। সো তারা যেটা করে, সেখান থেকে তারা কয়লা এক্সট্র্যাক্ট করে এবং তারা লোকাল মার্কেটে সেটা সেল করে দেয়। তার মাধ্যমে তারা বছরে কোটি কোটি টাকার ব্যবসা করতে পারছে এবং এখান থেকে তারা লাভ হতে পারছে। আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা হচ্ছে যে তাহলে এখান থেকে এই পানিগুলা ফেলে দেওয়ার দরকারটাই বা কি? ব্যাপারটা হচ্ছে যে এখানকার ওয়াটার কোয়ালিটির প্যারামিটার অনুযায়ী বিভিন্ন ল্যাব থেকে টেস্ট করা হয়, যেরকম বুয়েট এবং অন্যান্য বিভিন্ন ল্যাব আছে সারা বাংলাদেশে। সেখান থেকে টেস্ট করে দেখা হয় এতটুকু পানি ফেলে দিলে কোনো সমস্যা নাই এবং এইটা কোয়ালিটি মেনটেন করার জন্য এতটুকু পানি ফেলে দেওয়াটা আবশ্যক। এবং প্রতি মাসে 2 বার করে এই টেস্টিংটা করা হয়। আরও ইন্টারেস্টিং জিনিস আছে এখানে, সেটা হচ্ছে, আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে কোল নেওয়া হচ্ছে এবং পাশে কিন্তু পাওয়ার প্ল্যান্ট। সো এই যে এখান থেকে কোল যাচ্ছে পাওয়ার প্ল্যান্টে, এই পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে যে ইলেকট্রিসিটিটা প্রডিউস হচ্ছে, সেই ইলেকট্রিসিটির মাধ্যমে লোকাল যে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে সেখানে সেই ইলেকট্রিসিটিটা প্রোভাইড করছে এবং সেটা খুবই পজিটিভলি ইম্প্যাক্ট ফেলেছে। এই বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উঠানোটা আছে না, এটা শুরু হয় 2005 সালে। আর 2009 সাল পর্যন্ত এইখান থেকে 1.98 মিলিয়ন টন কয়লা উঠানো হয়েছে, যেটা খুবই অল্প আমি বলবো। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল আহমেদ বিপু যখন আসছেন, এইখান থেকে কয়লা উঠানোটা বাড়ানোর চেষ্টা করছেন এবং 2009 সাল থেকে এই গেল 2023 সালের জুলাই মাস পর্যন্ত 11.91 মিলিয়ন টন কয়লা উৎপাদিত হয়েছে। অফকোর্স টাইম ফ্রেমটাও বেশি, কিন্তু উৎপাদনটা খেয়াল করেন 1.98 কোথায় আর 11.91 কোথায়, প্রায় 6 গুণেরও বেশি কয়লা এখান থেকে তোলা হয়েছে। আপনারা অনেকেই এই ইন্টারেস্টিং ফ্যাক্টটা শুনলে অবাক হবেন যে বাংলাদেশের কয়লার গুণগত মান ভারত কিংবা ইন্দোনেশিয়ার থেকে অনেক ভালো। বাংলাদেশে প্রাপ্ত বিটুমিনাস কয়লার তাপ উৎপাদন ক্ষমতা যেখানে 12,002 BTU পার পাউন্ড,
সেখানে ভারতীয় কয়লার তাপ উৎপাদন ক্ষমতা মাত্র ৭,৩০০ BTU পার পাউন্ড। অলরেডি আপনারা ফিগারটা আশা করি দেখতেছেন। ইন্দোনেশিয়ারটা খেয়াল করেন, আরও বাজে ৭,০৩৮ BTU পার পাউন্ড। এইটা তো গেল তাপ উৎপাদন ক্ষমতা, যে কয়লা জ্বালাইলে আপনি কতটুকু তাপ পাবেন। আরও আসেন, কয়লার মধ্যে সালফারের পরিমাণ কতটুকু থাকে, যেটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আমাদের দেশি কয়লাতে এই সালফারের পরিমাণ মাত্র 0.67% প্লাস মাইনাস হবে, যেখানে ইন্ডিয়ান কয়লাতে এটা প্রায় 4.34%, ইন্দোনেশিয়ান কয়লাতে এটা প্রায় 2.32%। চিন্তা করে দেখেন সালফারের পার্সেন্টেজ কতটা বেশি থাকে আমাদের দেশের কয়লার তুলনায়। সো অন্যান্য দেশের কয়লার তুলনায় আমাদের এই বড় পুকুরিয়ার কয়লার সুপিরিয়রিটি কতটা বেশি, এইটা আপনি আশা করি বুঝতে পারছেন।